মুনাফাকে সবাই তোমরা বিভিন্ন নামে চেনে থাকো আর কি। অনেকে প্রফিট বুঝো, অনেকে বুঝো লাভ, অনেকে বলো সুদ। ঠিক আছে, হিন্দুরা ওই যে মুনাফাকে সুদ হিসেবেও আর কি বুঝতে পারে আর কি। তো যাই হোক, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন গড়ে ওঠে সেখান থেকে প্রফিট বের করাটা এইটা হচ্ছে সবথেকে জরুরি একটা ব্যাপার। এই প্রফিট যদি আমরা প্রফিটটা রেগুলার মেনটেন না করি অথবা হিসাব না করি, সেক্ষেত্রে আমাদের ব্যবসা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা আজকে একটা দোকানের প্রফিট বের করব। ধরো আজকের আমাদের ঘোড়াঘাটের খুবই বিখ্যাত একটা দোকান শফিকুল স্টোরের একটা আমরা প্রফিট বের করব। এই মাসের বা আজকের দিনে কি বেচা কেনা হইলো সেই জিনিসগুলোর আমরা একটা হিসাব নিকাশ বের করব। তো আমি প্রথমে এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে নিই। ঠিক আছে, প্রতিষ্ঠানের নামটা আমি লিখে নিচ্ছি, শফিকুল স্টোর লিখলাম, এবং এই নামটা আমরা বড় করব, কয়েকটা ঘর মিলিয়ে দিব। সেটা করার আগে আমরা প্রথমত নিচে আগে হেডিংটা লিখে নিই, সব থেকে ভালো হবে, তারপরে প্রতিষ্ঠানের নামটা লিখব। তো আমাদের এখানে কিছু হেডিং লাগবে বা কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলো কি, আমরা অলরেডি আজকে হোয়াটসঅ্যাপে একটা ছবি দিছি, তোমরা কি দেখছো? সেটা কি ভালোভাবে খেয়াল করছো কি কি আছে ওখানে? তা আমাদের ওইখানে আছে ক্রমিক নম্বর, ক্রমিক নম্বর আছে, তারপরে কি আছে, পণ্যের নাম আছে, তারপরে পণ্যের ধরন আছে। হ্যাঁ, পণ্যের ধরন আছে। এই পণ্যের ধরনটা কি, দেখো আমরা যেদিন তোমাদেরকে যোগ বিয়োগ গুণভাগ শিখাইছি সেদিনই আমরা বলে দিছি যে তুমি যদি পণ্যের পরিমাণের সাথে লেখো যে 2 কেজি 5 কেজি, এই কেজিটা যখনই লিখবা তুমি আর ক্যালকুলেশন করতে পারবে না। ঠিক আছে, মানে সংখ্যার সাথে আমরা কোনো ধরনের কোনো লেখা বা অক্ষর রাখবো না। এই কারণেই পণ্যের ধরনটা আলাদাভাবে দিলাম। এখানে কি হবে, এখানে যদি পণ্য পিস হিসেবে হয় পিস হবে, বক্স হইলে বক্স হবে, কেজি হইলে কেজি হবে, লিটার হইলে লিটার হবে। এই জিনিসগুলো আমরা এই ধরনের ভিতরে উল্লেখ করব। আচ্ছা, তারপরে কি আছে, পরিমাণ। আচ্ছা, প্রতি পিস আমাদের হচ্ছে ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য থাকবে। এবার হচ্ছে ক্রয় মূল্য, এবং আমরা একই ঘরে একটু নিচে আসতে চাই। একই ঘরে নিচে আসতে গেলে কি করতে হয়, ইন্টার দিলে কিন্তু নিচে আসবে না, নিচের হচ্ছে যে সেলটা আছে পরবর্তী সেলে আসবে। একই ঘরে নিচে আসতে চাইলে এক্সেলে একটু আলাদা পদ্ধতি, ওয়াল্টার বাটন প্রেস করে ধরে আমাদেরকে ইন্টার প্রেস করতে হবে। বুঝতে পারছো? ওয়াল্টার বাটন প্রেস করে ধরে, এএলটি যে বাটনটা আছে আমাদের, এই বাটন প্রেস করে ধরে ইন্টার প্রেস করতে হবে। আর আমরা যদি ওইটা না প্রেস করি, জাস্ট ডিরেক্ট প্রেস করি, তাহলে ইন্টার হয়ে কিন্তু পরের ঘরে চলে আসবে। খেয়াল করছো? সো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এখানে লিখি ক্রয় মূল্য, এবং এখানে অল্টার প্রেস করে ইন্টার দিই, ব্র্যাকেটের ভেতরে লিখি প্রতি পিস। আসতেছে না? আচ্ছা, এরপরে মাউস ছাড়াও কিন্তু আমরা আমাদের যে ডান পাশের ঘরগুলো আছে এগুলোতে যেতে পারি। কিভাবে যেতে পারি, আমাদের যে ট্যাব বাটন আছে, খেয়াল করো একটু, ট্যাব বাটন চেনো তো? টিএবি লেখা আছে ক্যাপস লকের উপরে। ট্যাব বাটনে প্রেস করলে আমরা কিন্তু পাশের ঘরে চলে যাব। এইভাবে যতগুলো প্রেস করব ততগুলো ঘরে চলে যাব। আবার যদি বাম দিকে ফেরত আসতে চাই, তাহলে শিফট বাটন প্রেস করে ধরে ট্যাবে প্রেস করলে আবার পিছন দিকে আসব। ঠিক আছে, এগুলো হচ্ছে এইগুলো কিছু শর্টকাট আছে যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে পারলে কাজ করতে সুবিধা হবে। ভিডিওটার সাউন্ড কম হবে। আচ্ছা, এরপরে আমাদের আছে কি, বিক্রয় মূল্য প্রতি পিস। আমি এই লেখাটাকেই কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এবং এখানে বিটা লিখে দিই। তারপরে কি আছে, আচ্ছা এবার এটাকেও কপি করি, আবার সেম এটাকেও সেম আবার কপি করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এই পিসটা তুলে দিই। পিসের তো দরকার নেই আমাদের। মোট ক্রয় মূল্য,
মোট বিক্রয় মূল্য। এরপরে কি? মুনাফা। আচ্ছা, মুনাফা লিখলাম। এবার খেয়াল করো আমাদের ঘরগুলো মূলত একদিক থেকে আমাদের লেখাগুলো আসছে, তাই না? এবং লেখাগুলো নিচের দিকে আছে। একটু খেয়াল করলে দেখো এই একটা রোয়ের ভেতরে উপর নিচের ভেতরে ঠিক মাঝখানে থাকার কথা, কিন্তু লেখাগুলো আছে নিচের দিকে, তাই না? আমি লেখাগুলোকে মাঝখানে সাজাতে চাচ্ছি যেন সুন্দর দেখায়। তো এইটার জন্য আমরা একবারে এইখানে কর্নারে দেখো 6-এর উপরে বা 1-এর উপরে দেখতে পারবা এই যে চিহ্নটা থাকে, এখানে ক্লিক করলে আমাদের পুরা শিটটা সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে, পুরো শিট যখন সিলেক্ট হবে আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিব। সেন্টারে আসছে এবং এই উপরের যে অ্যালাইনমেন্টটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, এখান থেকে আমরা মিডল করে দিব। তাহলে দেখো আমার এখন এটা কিন্তু ঠিক আমাদের যে রোটা আছে এই রোয়ের মাঝখানে আসছে। এবার আমরা এটাকে কালার করে দিই বোঝার সুবিধার্থে। আমরা এখান থেকে একটা যে কোনো কালার করে দিই। কোনটা? এটা? আচ্ছা, এটাই দিলাম। এবং আমাদের লেখাটাকে বোল্ড করে দিতে পারি। আচ্ছা, এবং আমরা এখানে পরে এটা কাজ করব। এখন আমাদের যে দোকানের প্রতিষ্ঠানের যে নামটা আছে আমরা সেটা সেট করব। এটার জন্য আমরা এই কয়টা ঘর সিলেক্ট করব, এই কয়টা ঘরকে একটা সিঙ্গেল ঘরে রূপান্তর করব। সো এটা করার জন্য আমাদের মার্জ অ্যান্ড সেন্টার এই অপশনটা ইউজ করতে হবে। মার্জ অ্যান্ড সেন্টার যদি করি, লেখাটা কি হইল? একটা ঘরে চলে আসছে। এবং এই লেখাটা এবার আমরা বড় করতে পারি। ঠিক আছে, কেমন দেখায়? ভালো দেখায়। এই লেখাটাকে বোল্ড করে দিতে পারি, বোল্ড করি। এবং লেখাটা যদি ফন্ট পছন্দ অপছন্দ কি করবা, বোঝা গেলেই হচ্ছে। আচ্ছা, আমরা এখানে এইটাই দিলাম, আপাতত দরকার নাই অন্য কিছু। শেখার প্রেক্ষিতে আমাদের অত ডিজাইন না হইলেও চলবে। এবং এইটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করে অন্য একটা কিছু দিতে পারি, হালকা কোনো কালার। আচ্ছা, এবং আমরা চাইলে ঠিকানাও দিতে পারি, আপাতত দরকার মনে করতেছি না। আচ্ছা, এখন আমরা কিছু প্রোডাক্টের নাম লিখি। আমাদের এখানে 1 লিখি, 2 লিখি এবং এই 1-2কে টেনে ধরে আমরা 9টা-10টা প্রোডাক্ট নিই। আচ্ছা, যদি এমন হয় যে খালি 2 সিলেক্ট হয়েছে, 1 সিলেক্ট হয় নাই, সেক্ষেত্রে কিন্তু শুধু 2ই আসবে। তোমাকে 1 এবং 2 দুইটাই সিলেকশন করতে হবে। সিলেক্ট করার পরে এখান থেকে টানতে হবে। আচ্ছা, কিছু পণ্যের নাম বলো দেখি। যে কোনো মুদি পণ্য যে মালামালগুলো আছে, যেমন আটা, ময়দা, সুজি। আচ্ছা, ওখানে বিস্কিটের নাম আছে, তোমরা পিস না, আমরা কেজি বিক্রি করব, কি সমস্যা? হ্যাঁ, হারকিন না হারপিক? এত কিছু থাকতে তুমি হারপিকে গেলা কেন? আর একজন বলবে বদনা। কোনটা? ও, এই ঘরটা দেখো, এই যে এখানে যে তোমাদের প্রত্যেকটা রোয়ে একটা করে টান আছে, এখানে ধরে এটাকে কিন্তু তুমি ছোট বড় করতে পারবে খুব সহজে। আবার চাইলে ধরো পণ্যের নামটা অনেক ছোট একটা ঘর আছে, তুমি যদি এই কলামে ডাবল ক্লিক করো এই লাইনের উপরে, এটা কিন্তু যতটুকু তোমার ঘর দরকার ততটুকু বড় হয়ে যাবে। ধরো আমার এখানে বড় একটা লেখা আছে, অন্য ঘরে চলে গেছে, তাই না? আমি পুরো লেখাটা দেখতে পাচ্ছি না। এখানে যদি আমি ডাবল ক্লিক করি, যত বড় লেখা আমার রোটাও কি হবে, কলামটাও তত বড় হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আর কিছু নেই বলো। বদনা নিছি, কেমন একটা নাম। খাবারের জিনিসের নাম বলো। বিস্কুট? কি বিস্কুট? আচ্ছা, এটা যে হিসেবে যেটাই বিক্রি করা যাক না কেন, আমরা ওইভাবেই আমরা নিব, সমস্যা নেই। এনার্জি প্লাস দিই। আচ্ছা, তারপরে কি আছে? তেল? কি তেল? আচ্ছা, সয়াবিন দিলাম। আরে জাতীয় খাবার ডিমের নাম বলো না তোমরা। চিনি? এই দোকানে আলু পাওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে, আলু দিলাম। এখন দেখো আমাদের মোটামুটি একটা 10টা প্রোডাক্টের নাম নেওয়া হয়ে গেছে। আমরা এখন আমাদের যেই ডাটা মেনুটা আছে বা ডাটার যেই লেআউটগুলো আছে এই জায়গাটাতে আমরা একটা টেবিল তৈরি করব।
এক্সেলে টেবিল তৈরি করা অনেক সহজ। আমাদের এখানে যদি আমরা টেবিল নিতে চাই খুব সহজে এক ক্লিকে নিতে পারি। ওয়ার্ডের ক্ষেত্রে যেটা হয় আমাদের ইনসার্ট কলামে যেতে হয়, সেখানে গিয়ে কলাম নাম্বার রো নাম্বার দিতে হয়, অনেক ঝামেলা, তাই না? আর এখানকার ক্ষেত্রে আমি প্রত্যেকটা ঘর আমি যতটুকু টেবিল করতে চাই ঘরগুলোকে সিলেকশন করলাম। সেল সিলেকশন করার পরে আমাদের এইখানে যে বর্ডার অপশন আছে, এই অ্যারোতে ক্লিক করে ওয়াল বর্ডার করে দিব। তাহলে কি হইল? টেবিল হয়ে গেল। এই ঘরটাকেও মার্জ করে দিব। মার্জিন সেন্টার করে দিলে সিঙ্গেল ঘর হয়ে গেল। চাইলে একটু ছোট করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের পণ্যের ধরন লাগবে। আটা ধরন কি? কেজি। ময়দার কি ধরন? কেজি না পিস? সুজি, হারপিক, আচ্ছা পিস হিসেবেই দেয় এটা। এটাও তো কেজি, এটা তো লিটার মিলি হিসেবে বিক্রি হয়। এনার্জি, তারপরে কি আছে? সয়াবিন, ডিম, হালি বা ডজন হিসেবে সেল হয়। চিনি, আলু, পিস হিসেবে না এটা বিক্রি হওয়ার কথা, কেজি। ঠিক আছে, এবার পরিমাণটা দেই, বলো কোনটা কত কেজি? মাত্র? তুমি তো ব্যবসার লালবাতি এখনই জ্বালাই দিবা। আটা 200 কেজি দিলাম। ময়দা খুব কম খায় মানুষ এখন, 50 কেজি। সুজি দিলাম 100 কেজি। হারপিক দিলাম, হ্যাঁ আচ্ছা, মিলিতে হিসাব করে তো আসলে কাজ হবে না, এটা আমাদের পিস হিসেবেই দিই। হ্যাঁ, এমন একটা প্রোডাক্টের নাম বললা হিসাব করতে পারতেছি না। আচ্ছা, পিস হিসেবেই দিলাম। ধরলাম পিস হয়েছে, বিক্রি হয়েছে 20 পিস। বিস্কিট 2300 পিস। এনার্জি 8000 পিস। সয়াবিন 600 লিটার। ডিম 3000 150 ডজন। চিনি 500 কেজি। আলু 230 কেজি। ঠিক আছে, আমাদের মোটামুটি একটা পরিমাণও নেওয়া হয়ে গেছে। এখন আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দরকার। এখন বলো আটা কত কেজি, কত টাকা কেজি কেনা হয়? দোকানদাররা কত টাকা কেজি কেনে? ধরলাম 42 টাকা কেনে। ময়দা ধরলাম সেম একই দাম হইতে পারে, 43। সুজি কত টাকায় কেনে? 50 টাকায় তো তোমার হচ্ছে 400 গ্রাম, তাইলে 100 টাকায় 800 গ্রাম, আরও 20 টাকা যুক্ত করতে হবে, 120 টাকা। 100, তাইলে বিক্রি, এটা হচ্ছে ক্রয় রেট হবে ধরলাম 100 টাকা। হারপিক, হারপিক কত করে কেন? ধরলাম যে কোনো একটা। আচ্ছা, এটা ধরলাম হচ্ছে 280 টাকা। বিস্কিট, এটা কি বিস্কিট রে ভাই? বিস্কিট তো এটার নাম থাকতে হবে। আচ্ছা, এটা কত টাকা পিস কেনা হয়? বিক্রি 10 টাকা, কেনা কত? 8 টাকা। সয়াবিন কত টাকা লিটার এখন জানো? তাহলে কেনা কত? 180। আচ্ছা, ডিম 9 টাকা পিস। 15 টাকা পিস। আচ্ছা, এখানে দেখো কত টাকা। না না, হ্যাঁ আমাদের এখানে ডজন আছে না। আচ্ছা, এখানে পিস হিসেবে দিই, তাহলে 40 টাকা হালি না 48 টাকা হালি নাকি? আচ্ছা হইলো, আমরা 11 টাকায় মনে করো যে কেনা। চিনি কত? 110। আলু মনে করো, আলু কয় টাকা কেজি এখন? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা বিক্রয় মূল্যটা লিখি।
আমরা এখানে যে ইংলিশে লিখতেছি এটা কিন্তু আমরা পরে যে কোনোভাবে বাংলায় করতে পারবো, ঠিক আছে? এটা কোনো বিষয় না, কিন্তু কাজের সুবিধার জন্য তুমি যে কোনো ভাষাতে কাজ করতে পারো। তবে অবশ্যই এগুলো আবার ইংলিশে লিখে বাংলা আশা করবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এখানে আমাদের যেই ডাটাগুলো দরকার ছিল এই ক্যালকুলেশনের জন্য, মুনাফা বের করার জন্য যা দরকার ছিল আমরা সেটা সম্পূর্ণভাবে ডাটা এন্ট্রি করে ফেলছি। তোমরা যদি মনে করো যে একজন দোকানদার সারাদিনে উড়াধুরা বেচা বিক্রি করলো, সে কিছুই মনে রাখলো না, কোন প্রোডাক্ট কত পিস বিক্রি করলো, কোন প্রোডাক্ট কত টাকা দামে বিক্রি করলো, সে কিচ্ছু মনে রাখলো না, বাট সে দিন শেষে যে তার মুনাফা খুঁজতেছে, আরে আমি কত টাকা লাভ করলাম। এইভাবে কিন্তু কখনোই হিসাব বের করা যাবে না। আমরা যখন বিক্রি করি, বিক্রির সময় অবশ্যই ওই নোটটা থাকতে হবে, আমরা কত টাকায় বিক্রি করলাম কোন প্রোডাক্টটা, এবং সেখান থেকে আমার প্রফিট মার্জিনটা কেমন, আমার কেনা দামটা অবশ্যই জানা থাকতে হবে। তো এখানে আমরা এখন আমাদের মোট ক্রয় মূল্যটা বের করব। মোট ক্রয় মূল্য বের করতে গেলে আমাদের কি করতে হবে বলো দেখি, একটু মাথা খাটাও তো। হ্যাঁ, তাহলে আমাদের মোট ক্রয় মূল্য বের করতে গেলে পরিমাণের সাথে প্রতি পিস ক্রয় মূল্য কী করতে হবে, গুণ করতে হবে। সো আমরা এখানে ইকুয়াল সাইন টেনে আনি, এরপরে আমাদের 200 পরিমাণ গুণন 42 টাকা ইন্টার করে দিই। আচ্ছা, এবার মোট বিক্রয় মূল্য বের করব। এখানকার ক্ষেত্রে কি করতে হবে, ইকুয়াল 200 গুণন আমাদের মোট বিক্রয় মূল্য ইন্টার করে দিই। এবার মুনাফা কিভাবে বের করব বলো। আচ্ছা, মুনাফা বের করতে গেলে আমি এই যে টাকাটা যে কিনছি, এইটা দিয়ে আমি তো কিনছি তাই না, আর এটা আমি বিক্রি করছি। এখন এই যে বিক্রি করলাম, ওই টাকার ভেতর থেকে যদি আমার ক্রয় মূল্যটা আমি বের করে নিই, তাহলেই তো আমি মুনাফা পেয়ে যাচ্ছি। খুব সহজ ব্যাপার। তো এইটা বের করব কিভাবে, এখান থেকে বের করতে গেলে যেটা বের করা হয় বা বাদ দেওয়া হয় সেটার জন্য কি করে, বিয়োগ করে। তো আমরা এখানে ইকুয়াল সাইন টানবো, এই যে 9,000 টাকা আছে, 9,000 টাকা থেকে বিয়োগ করব কত টাকা, 8,400 টাকা। এখন ইন্টার করে দিই, লাভ কয় টাকা, তাহলে দেখো 200 কেজি আটা বিক্রি করে 600 টাকা লাভ, তাও তোমরা কেউ দোকানদার বেশি নেই, তাই না? এবার আমরা এই 3টা ঘর সিলেকশন করব, 3টা সেল সিলেক্ট করার পরে এখানে যে ডট পয়েন্ট আছে এটাকে ক্লিক করে ধরে নিচের দিকে টানবো, আমাদের বাকিগুলোরও মুনাফা পেয়ে গেলাম। আমরা হয়তো 8টা 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, কিন্তু একটা দোকানে, একটা মুদি দোকানে যদি চিন্তা করো প্রায় 500রও অধিক প্রোডাক্ট থাকে, ঠিক আছে, জেনুইনলি যেগুলো প্রতিদিনই কেনা বেচা হয়। এখানে তো ধরো চাল ডাল চিনি এগুলো অনেক কিছু ধরাই হয় নাই। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এইখানকার মুনাফার সর্বমোট ইন টোটাল হিসাবটা এখানে নিয়ে আসব, এই মোট ক্রয় মূল্য সহকারে। এখানে আমি এই ঘরটাকে একটু কালার করে দিই, এই কালারটা করে দিলাম। এখানেও আমাদের অল বর্ডার থেকে ঘর আমাদের হচ্ছে বর্ডার টেনে নিই, টেবিলের মতো করে ফেলি। এখন সর্বমোট টোটাল যোগ করতে গেলে কি করতে হয়, অটো সাম করতে হয়। জাস্ট অটো সামে ক্লিক করব, ইন্টার প্রেস করে দিব, ব্যাস। আবারও চাইলে এখান থেকে অটো সাম করতে পারি, অথবা এই ঘরটাকে আমাদের যোগফল আসলো এই পয়েন্টটাকে ধরে এদিকে টান দিতে পারি, তাহলে এইগুলোরও আমরা সম্পূর্ণ যোগফলটা পেয়ে যাব। এবার সবগুলো সেলকে সিলেক্ট করে ধরি, আমরা বাংলা করতে চাই, এইখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে। বাংলা কোথায় পাবো, নিচের দিকে গেলেই পাওয়া যাবে। সুন্দর বাংলা ফন্ট চাচ্ছি, আমাদের কপালে এগুলাই আছে। সবই তো তাও আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা সুতনি এমজি যেটা ওটা ইউজ করব, আমাদের পপুলার ফন্ট এইটা। ঠিক আছে, এবার এটাকে বোল্ড করে দিই। আমাদের মোটামুটি মুনাফা বের করা শেষ। এটা তোমরা পারবে না, পারবে তো? এই জায়গাটুকু হচ্ছে আমাদের মুনাফা, এই অংশটুকু আমরা একটু ডিজাইন করতে পারি হালকা কালার করে, তা এখন ভাল লাগতেছে। তো এইটা হচ্ছে আমাদের একটা ব্যাপার গেল। এখন আমাদের হাতে আরও 10 মিনিট সময় আছে, আরেকটা জিনিস শিখি।
আমরা বয়স বের করা শিখি, এজ ক্যালকুলেশন, কিভাবে এজ বের করতে হয়, বা এজ ক্যালকুলেশনটা আসলে এক্সেলে ব্যবহার হয় মূলত আমাদের প্রোডাক্টের বয়স বের করার জন্য। আমাদের অনেক প্রোডাক্ট থাকে যে প্রোডাক্টগুলোর ডেট এক্সপায়ার হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। ধরো কসমেটিক্স হতে পারে, তারপরে হতে পারে আমাদের বিভিন্ন খাবার পণ্য, বা আটা ময়দা সুজির কথাই যদি বলি, এটার মেয়াদ 2 মাসের বেশি খুব একটা থাকে না, 2-3 মাস। সো এই প্রোডাক্টগুলো দোকানদাররা যখন কাজ করে, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, এই প্রোডাক্টগুলো মেনটেন করা, কোন প্রোডাক্ট আর কয়দিন মেয়াদ আছে, কোন প্রোডাক্ট ড্যামেজ হয়ে গেল, এগুলো খুঁজে বের করা ম্যানুয়ালি অনেক কষ্ট। বাট আমরা যদি এখানে কম্পিউটারে এই জিনিসগুলোকে রেগুলার একটু যাচাই করি, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো আমার কোন প্রোডাক্টটা মূলত প্রোডাক্ট আমাদের হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, কোন প্রোডাক্টটার মেয়াদ এখনও অনেক দিন আছে বিক্রির জন্য, এগুলো আমরা খুঁজে বের করতে পারবো। তো তার জন্য আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে নিচ্ছি, যেহেতু এখানে আমাদের আছেই কিছু প্রোডাক্ট, এখান থেকে আমি কিছু প্রোডাক্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। একই সাথে এখানে আরও কিছু জিনিস লাগবে, পণ্যের নাম নিলাম এবং পণ্য ক্রয়ের তারিখ, ক্রয়ের তারিখ অথবা ক্রয়ের তারিখ হয় না, পণ্যের উৎপাদন ডেট, গায়ের মূল্যের সাথে যে ডেটটা থাকে উৎপাদন ডেট, ওইটা দিতে হবে। যদি মানুষের বয়স বের করি তাহলে কি হবে, জন্ম তারিখ। প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, জন্ম তারিখ হয়, উৎপাদন তারিখ। এই জিনিসটা একটু বুঝতে হবে। তো আমরা এখানে লিখি উৎপাদন, উৎপাদন খণ্ডকটা কই আছে দেখো তো, খুঁজে পাচ্ছি না, উৎপাদন তারিখ। আচ্ছা, তারপরে কি আছে আমাদের, মেয়াদ উত্তীর্ণ হবে কবে, বা ধরো তোমার প্রোডাক্টের মেয়াদ যেমন আছে তেমন আছে, ঠিক আছে। আমাদের এখন যে প্রোডাক্টগুলো আমরা যদি এখানে মূলত উৎপাদন তারিখ দিই, আর আজকে ডেট এক্সপায়ারের যে তারিখের জায়গাটা এখানে যদি বর্তমান তারিখটা দিই, তাইলেই কিন্তু বুঝতে পারবো যে কোনটার কতদিন আর মেয়াদ আছে, খুব সহজেই বোঝা যাবে। কিভাবে, ধরো আটার মেয়াদ 3 মাস থাকে, এটা আমি দোকানদার, আমি জানি, আমার জানারই কথা। এখন আমি উৎপাদন তারিখ দিছি আর এখানে বর্তমান তারিখ, আজকের তারিখটা দিব, কি সব উল্টাপাল্টা হয়ে যায়। বর্তমান তারিখ তোমরা কি দেখতে পাও ভালো মতো, এটা বড় করে নিই। এরপরে আমাদের এখন এইটা হচ্ছে মূল জায়গা, মূল বিষয়বস্তু, এই জিনিসটা, এই ডাটা এন্ট্রিটা আমাদের করতে হবে। সো আমি এটাকে অল বর্ডার করে দিচ্ছি এবং এইটাকেও আমরা কালার করে দিই, এই অংশটুকু, এবং বোল্ড হবে। এইটা হচ্ছে আমাদের মূল ডাটা এন্ট্রির জায়গা, ঠিক আছে। আমরা আটা উৎপাদন তারিখ দিই, ধরো উৎপাদন হয়েছে 1, তারপরে 1 জুলাই, এপ্রিল, মে, জুন, মে মাসে ধরলাম 1/5/2025, এবং সেম একইভাবে এই প্রোডাক্টগুলোর আমি পরের তারিখগুলো দিয়ে দিলাম, যেহেতু আমাদের হাতে সময় কম। এবং এখানে বর্তমান তারিখ, আজকের তারিখটা দিই, আজকের তারিখ কত, 2025, এই তারিখটা দিলাম, ঠিক আছে। এখন এই তারিখটা যদি সোজা টান দেই, তাহলে পরের তারিখগুলো এখানে এসে উপস্থিত হবে, ঠিক আছে। এইভাবে যদি টানি তাহলে ওই পরের তারিখগুলো আসবে। পরের তারিখ তো আর বর্তমান তারিখ হবে না, তাই না। আমার দরকার হচ্ছে এই তারিখটা, এটাকে আবার কপি করব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, এই দুইটাকে সিলেক্ট করে একসাথে টানলে এবার ওই তারিখটাই শুধু পেস্ট হবে। আচ্ছা, এখন সামিয়া এখানে বসো, এখানে বসো, ফাঁকা জায়গা আছে, আপাতত বসে একটু বিশ্রাম নাও। আচ্ছা, এখন আমরা কি বের করব, বয়স বের করব, কত বছর, কত মাস, কত দিন হইল, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তাইলে বছর বের করি আমরা। প্রথমে এখানে লিখি বছর, বছর, তারপরে হচ্ছে মাস, তারপরে দিন, এই জিনিসটা আমরা বের করব। এটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিই এবং লেখাটাকে বোল্ড করি, আর ফন্টের কালারটা আমরা অন্য একটা হোয়াইট কালার দিয়ে দিতে পারি। এটাকেও বর্ডার করে দিই, এটাকে চাইলে একটু হালকা কোনো কালার দিয়ে সুন্দর করতে পারি। আচ্ছা দেখো, এখন আমাদের এই রেজাল্টটা বের করতে হবে।
এই ডাটা মেনু থেকে। এগুলোকে বাংলা করে দিই। আচ্ছা, বছর বের করব, ইয়ার বের করব। তাহলে আমাদের ইয়ার বের করতে গেলে কি করতে হবে? এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে, একটা এফএক্স প্রয়োগ করতে হবে। এই যে এফএক্স বা ফর্মুলা বা ফাংশন, এই জিনিসগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করব? ইকুয়াল সাইন ডাকতে হবে। এখানে তো যোগ বিয়োগ গুণ ভাগের কিছু নাই। এমন কি সম্ভব যে আমি এই 1/7/2025 থেকে 1/5/2025 তারিখটা বিয়োগ করব? বিয়োগ করা যায়? মানে তারিখ থেকে তারিখ কি বিয়োগ করা যাবে? যাবে না। সংখ্যাকে বিয়োগ করা যাবে, বাট তারিখ সংখ্যা হলেও এটা মূলত তারিখ, ক্যালেন্ডার, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সো এখানে আমরা মূলত একটা ফর্মুলা প্রয়োগ করব। ফর্মুলাটা হচ্ছে ডেটেড ইফ ফর্মুলা। আমাদের এখানে ফর্মুলা লিখতে হবে ডেটেড ইফ। খেয়াল করো, এই যে লেখাটা লিখছি এইটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এই ডেটেড ইফ ফর্মুলা ইউজ করতে হবে। এরপরে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট প্রয়োগ করব। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটের শুরু যেটা, এইটা প্রয়োগ করলাম। এখন আমরা কি চাই? আমার উৎপাদন তারিখ হচ্ছে এইটা, আমি বোঝাচ্ছি। আমার উৎপাদন তারিখ হচ্ছে এইটা, কমা দিলাম। এরপরে আমার বর্তমান তারিখ হচ্ছে এইটা। ঠিক আছে, আবার কমা দিব। এরপরে আমাদেরকে ডাবল কোটেশন নিয়ে আসতে হবে। রেজাল্ট কী চাই? আমি তাকে ধরাই দিলাম যে এই দুইটার আমি রেজাল্ট চাই, বাট রেজাল্টটা কী চাচ্ছি এই জিনিসটা আমার লাগবে। সো এটার জন্য আমাকে ডাবল কোটেশন ইউজ করতে হবে। এই যে দেখো ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের মাঝখানে দুইটা কোটেশন নিতে হবে। এটার মাঝখানে আমি রেজাল্ট চাই। কি রেজাল্ট চাই? বছর বের করতে চাই। কি বের করতে চাই? বছরের ইংরেজি কি? ইয়ারের প্রথম শব্দ কি? ওয়াই। আমাকে এখানে ওয়াই লিখতে হবে। এবং এই যে শেষের যে কোলনটা আছে এইটার ডান পাশে আমাদেরকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট, আমাদের ক্লোজ, যেটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এটা দেওয়ার পরে ইন্টারপ্রেস করতে হবে। ঠিক আছে, এখন কি রেজাল্ট আসছে? 0 বছর। কয় বছর হয়েছে এখানে? আসলে 1 বছরও হয় নাই, এজন্যই তো রেজাল্ট 0। বাট এখানে যদি আমরা তারিখটা অন্য কিছু দিতাম, ধরো এখানে 25 সাল আছে, আমরা যদি এটাকে 24 সাল করে দেই তাহলে কি হয়েছে? 1 বছর চলে আসছে, বাট আমাদের 25ই থাকবে। আচ্ছা, এবার মাস বের করব। মাসটা বের করব কিভাবে? আমাদের নতুন করে আর ফর্মুলা লেখার কোনো দরকার নেই। এইখানে যে ফর্মুলাটা আমরা প্রয়োগ করছি, দেখো এখানে শো করতেছে। এই ঘরে ক্লিক করলে এখানে কোনো ফর্মুলা নাই, বাট এই ঘরে যে আমি ফর্মুলা প্রয়োগ করছি ওই ফর্মুলাটা আমার এখানে দেখাচ্ছে। আমি এটাকে এখান থেকে কপি করব। কি করব? কপি করলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিতে হবে, কিন্তু ইন্টার করতে হবে, ইন্টার বাটন প্রেস করবো, অথবা এখান থেকে টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে তুমি মাসের ঘরে আসবে, মাসের ঘরে এসে ডাবল ক্লিক করবে, সিঙ্গেল ক্লিক কিন্তু না, ডাবল ক্লিক করে যখন দেখবে এখানে এই যে আই বাটনের মতো লাফাচ্ছে, তখন এই যে কপি করছো যে ফর্মুলাটা এটাকে পেস্ট করে দিবে। পেস্ট করার পরে তোমার এখন কি বের করবে? এখানে মাস বের করবে। তাহলে মাসের ক্ষেত্রে কি হবে? মাসের প্রথম এম। তাহলে আমি যদি শুধু এম দেই এবং ইন্টার প্রেস করি, কি রেজাল্ট আসছে? ছোট বড় কোনো ম্যাটার না, তুমি দিলেই হয়েছে। কয় মাস আসছে? 2 মাস। এক্স্যাক্টলি এখানে যদি আমি 24 সাল দিই কি হবে দেখো, 1 বছর 14 মাস। এটা কি হইল? 1 বছরে কয় মাস হয়? তাহলে 12 মাসের উপরে তো কখনো যাওয়ার কথা না, বা যাওয়া উচিতও না। তাহলে আমাদের এইখানে একটা ভুল বিষয় আছে, সেটা হচ্ছে আমরা মাসের ঘরে যে ফর্মুলাটা ইউজ করছি এখানে শুধু মান্থ হবে না, ইয়ারের ভেতরে যেন মাস হয়, এটার জন্য এম এর আগে আমরা একটা ওয়াই ব্যবহার করব। কি ব্যবহার করব? ওয়াই, ইয়ার মান্থ। ঠিক আছে, এখন যদি ইন্টারপ্রেস করি কি হচ্ছে? 1 বছর 2 মাস আসছে, 14 মাস কিন্তু বাদ গেছে, এখানে 12 মাস ঢুকে গেছে, আর এখানে 2 মাস বাড়তি যেটা এখানে চলে আসছে। আমরা এটা 25 সালই করে দিই, দরকার নেই। এখন এইখানে আমাদের মানে 1 তারিখ থেকে একবারে 1 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, এবার আমরা দিন বের করব। দিন বের করার সময়ও সেম ওই যে একই ফর্মুলা তুমি কপি করবা, কপি করলা, ইন্টারপ্রেস করলা, এরপরে দিনের ঘরে আসবে, ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবে। এবার এখানে কি হবে? ডে হয়, তাই না?
দিনের ইংরেজি ডে। ডে এর প্রথম অক্ষর হচ্ছে ডি, আমরা ডি ইউজ করব। বাট ডি এর আগে আমাদেরকে এম ব্যবহার করতে হবে। মাসের ভেতরে যেন দিন গণনা হয়। যদি শুধু ডি দেই, ইন্টারপ্রেস করি, দেখো 61 দিন চলে আসছে। মানে ইন টোটাল এখানে তোমার উৎপাদন থেকে বর্তমান তারিখ পর্যন্ত কয় দিন হলো, এই জিনিসটাই এখানে দেখাবে। সো আমরা চাই ওইভাবে দেখতে না, কয় বছর কয় মাস কয় দিন হলো এইভাবে দেখতে চাই। তো এই জন্য আমরা এখানে কি ইউজ করব, মাস তারপরে দিন। এখন ইন্টারপ্রেস করি 0 দিন, একদিনও বেশি না। এখানে যদি আমি তারিখটা চেঞ্জ করি, 1-এর জায়গায় যদি আমি 2 তারিখ দেই, কি আসছে, একদিন বেড়ে গেছে। তুমি এখানে যেভাবে তারিখ চেঞ্জ করবা এগুলো কিন্তু তোমার ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে। এখন সেম আমরা এটাকে কপি করে মানে সিলেকশন করে এইটাকে যদি আমরা নিচের দিকে টানি, তাহলে আমাদের বাকি যে রেজাল্টগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। আর এইভাবেই আমাদের দোকানদার যারা আছেন বা সুপার শপে যারা থাকেন তারা প্রোডাক্টের বয়সটা বুঝতে পারেন যে এইটা আমার হাতে আর 2 মাস সময় আছে বিক্রির জন্য, আমাকে এখন এটার উপরে জোর দিতে হবে। কাস্টমার আসলে বলতে হবে, আপা নেন, এটা খুবই ভালো, নেওয়াই লাগবে, আপা নেন, কিস্তিতে হলেও নেন, বাকিতে হলেও নেন। ঠিক আছে? সো এই যে আজকে যে 2টা টপিকে ক্লাস থাকলো, এই ক্লাস রেকর্ডটা তোমাদেরকে দিব, তোমরা বাসায় যেয়ে অবশ্যই ফোনে একটু দেখবা, আর কালকে এসে আবার একটু প্র্যাকটিস করিও। ঠিক আছে? ঠিক আছে, ক্লাস শেষ।